প্রিয় দর্শক, শিক্ষা নিয়ে কথা বলবো আজকে। আমরা যারা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, শিক্ষায় বিনিয়োগ আর একটি বিষয় আমরা আসলে কেউ ভাবি না কখনো, সেটি ভাবিয়ে দিতে চাই আজকের অনুষ্ঠানে। সেটি হলো যে আমাদের শিশুরা, তরুণরা, তারা যে শিক্ষা বঞ্চনার শিকার হচ্ছে, সেটি কি আপনি কখনো ভাবেন? শিক্ষা থেকে তারা বঞ্চিত হচ্ছে, দক্ষ হতে পারছে না, আর তাতে করে যে ক্ষতিটি হচ্ছে সেটি আপনার, আমার, সমাজের, রাষ্ট্রের এবং বিশ্বের একটা বিশাল ক্ষতি কিন্তু হয়। আমাদের শিক্ষার্থীরা যদি শিক্ষা না পান, আমাদের শিক্ষার্থীরা যদি দক্ষতা তৈরি না করেন, আমরা তাদের কতটা সুবিধা দিতে পারছি? আর যদি না দিতে পারি, তাহলে বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি আমাদের গুনতে হয়, যেটি আমাদের এখন চিন্তা করতেই হবে। প্রিয় দর্শক, শিক্ষায় বিনিয়োগ, শিশু তরুণদের শিক্ষা বঞ্চনায় বৈশ্বিক ব্যয়, তাই নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই শিক্ষা বিষয়ক অনুষ্ঠানটিতে। আমাদের সঙ্গে কিন্তু থাকতেই হবে, কারণ আমরা এমন কিছু কথা, এমন কিছু আলোচনা করব যেটি সাধারণত করা হয় না। বাংলাদেশ টেলিভিশনের আজকের এই আঙিনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর মঞ্জুরুল হক। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে আজকের আলোচনায় যুক্ত হয়েছেন সরকারের সম্মানিত সচিব এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ডক্টর নাজনীন কাউসার চৌধুরী। আমাদের সঙ্গে আজকে আলোচনায় যুক্ত হয়েছেন ইউনেস্কো ঢাকার ন্যাশনাল প্রোগ্রাম অফিসার ফর এডুকেশন মোহাম্মদ রমজান আলী। আমাদের সঙ্গে আলোচনায় আরও যুক্ত আছেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সম্মানিত সভাপতি শাহিনুর আল আমিন। আপনাদের যে বিষয়টি নিয়ে আমরা প্রথমেই কথা বলবো সেটি হলো শিক্ষার বিনিয়োগ, শিশু তরুণদের শিক্ষা বঞ্চনার বৈশ্বিক ব্যয়, যেটি আমরা দেখছি। আপনাদের কাছে কিছু রিপোর্ট আছে, 2024 সালের ইউনেস্কো রিপোর্ট, ওইসিডি রিপোর্ট, কমনওয়েলথ সেক্রেটারিয়েটের যৌথভাবে যে আপনাদের রিপোর্টগুলি রয়েছে, একটু আমরা জানতে চাই সেখান থেকে কি বেরিয়ে এসেছে। ইউনেস্কো, ওইসিডি এবং কমনওয়েলথ সেক্রেটারিয়েট 2024 সালে একটা রিপোর্ট প্রকাশ করে। সেই রিপোর্টটা হচ্ছে দ্য প্রাইস অফ ইনঅ্যাকশন, দ্য প্রাইভেট ফিসক্যাল অ্যান্ড সোশ্যাল কস্ট অফ চিলড্রেন্স অ্যান্ড ইয়ুথ নট লার্নিং। এই রিপোর্ট টাইটেলে এই রিপোর্টটা প্রকাশ করা হয়েছে। মানে আমরা যদি একটুখানি বাংলায় বলি সংক্ষেপে, তাহলে কি দাঁড়ায় এটা? নিষ্ক্রিয়তার মূল্য, ব্যক্তিগত আর্থিক এবং সামাজিক ব্যয়টি যেভাবে বাড়ছে। এক্স্যাক্টলি। 159টি দেশের 2001 থেকে 2021 সাল পর্যন্ত 20 বছরের ডেটা আমরা কালেক্ট করেছি এই রিপোর্টটা তৈরি করার জন্য। বিশাল গবেষণা। হ্যাঁ, এই রিপোর্টটাতে সেই ডেটাগুলো নেওয়া হয়েছে যেগুলো কম্পারেবল একটা দেশের সাথে। যেমন ইন্ডেক্সগুলো আছে ইউএন এর, বিভিন্ন ধরনের ইন্ডেক্সে যেগুলো আমরা একটা দেশের সাথে একসাথে কম্পেয়ার করতে পারি, এই ডেটাগুলো কালেক্ট করে এটা অ্যানালাইসিস করা হয়েছে। এই রিপোর্টটাতে দেখা গেছে যে আমরা যদি এই সারা বিশ্বে এখন পর্যন্ত 272 মিলিয়ন চিলড্রেন আউট অফ স্কুল এবং 1/4 শিক্ষার্থী তাদের বেসিক যে কম্পিটেন্সিগুলো অর্জন করার কথা এগুলো অর্জন করতে পারতেছে না। এই সিনারিওটা কিন্তু শুধুমাত্র যে এই আন্ডার প্রিভিলেজ বা থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রিগুলোতে না, ডেভেলপ কান্ট্রিগুলোতে এই সেম সিনারিও। এবং আমাদের যারা সুবিধা বঞ্চিত সন্তান রয়েছে তারা ছাড়াও বহির্বিশ্বে উন্নয়নশীল উন্নত বিশ্বেও আপনারা এটি পেয়েছেন। হ্যাঁ, আচ্ছা, 1/4 শিক্ষার্থী এই যে বেসিক কম্পিটেন্সি যতগুলো অর্জন করার কথা যে লেভেলে, সেটা অর্জন করতে পারে না। এবং এর ব্যয়টা কিন্তু অনেক হিউজ। যদি আমরা দেখি যে যদি এই অবস্থার অপরিবর্তিত থাকে, যে আর্লি স্কুল লিভিং, ড্রপ আউট, এবং যদি কম্পিটেন্সিগুলো অর্জন করতে না পারে, এই ধারাবাহিকতা যদি চলতে থাকে, তাহলে 2030 সালে আমরা $10 ট্রিলিয়ন গ্লোবালি লঞ্চ করব, যার পরিমাণ হচ্ছে ফ্রান্স এবং জাপানের মোট জিডিপির সমান। এই সংখ্যাটা কিন্তু অনেক বড়। আমরা হয়তো আপাতত দৃষ্টিতে চোখে দেখতে পাচ্ছি না কত পরিমাণ লস হচ্ছে, আমরা কত পরিমাণ জিডিপি লস করব, এটা সংখ্যা অনেক বেশি। এটি হলো বৈশ্বিক ক্ষতি সারা বিশ্বে। মানে আমাদের কাঁধেও কি এই ক্ষতির পরিমাণ এসে চাপে? অবশ্যই এর সংখ্যাটা কিন্তু অনেক বেশি। আমরা যদি দেখি যে বাংলাদেশের ক্ষেত্রে কি হবে, যে যদি আমরা এই শিশুদের এই ড্রপ আউট রেট বা আর্লি স্কুল লিভিং যদি রিডিউস না করতে পারি, আমরা প্রতি বছরে $630 মিলিয়ন লস করব। আলোচনা করতে গিয়ে আমরা দেখলাম যে আমাদের কাঁধের উপরেও অদক্ষ
বা অশিক্ষিত শিশু বা তরুণ যদি তৈরি হতে থাকে, তাহলে আমাদের কাঁধের উপরও $630 মিলিয়ন একটি চাপ আসে, তাই তো? এটা হচ্ছে যে দুটো এরিয়াতে, একটা হচ্ছে আর্লি স্কুল লিভিং, যে ড্রপ Early আউট school হওয়ার living, ফলে জি। এটা হবে 630 মিলিয়ন ইউএসডি আমরা লস করব। আবার যদি শিক্ষার্থীরা স্কুলে যাচ্ছে কিন্তু শিখতেছে না, আলটিমেট যে কম্পিটেন্সিগুলো অর্জন করার কথাগুলো যদি অর্জন করতে পারছে না, তাহলে আমরা 1200 মিলিয়ন লস করব। তাহলে আমরা দেখছি যে মানসম্মত শিক্ষার একটি প্রশ্নে আপনি চলে এসেছেন, যে আমরা যে শিক্ষা দিচ্ছি সেটি যদি বৈশ্বিক ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে মানসম্মত না হয়, তাহলে আসলে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা আপনার কাছে আবার আসবো, কারণ আমরা দেখেছি আপনাদের ডেটাগুলি আমাদের সামনে আছে। প্রিয় দর্শক, আমরা দেখছি ইউনেস্কো যেটি বলছেন, মোহাম্মদ রমজান আলী তার প্রতিনিধি আমাদের সঙ্গে আজকে, বিশ্বে প্রায় 70% শিশুর মৌলিক দক্ষতা অর্জিত হচ্ছে না। মানে শুধু আমরা না, সারা বিশ্বে বৈশ্বিক ক্ষতি হতে পারে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার। আর বাংলাদেশেও এই শিশুর এই না শেখার ফলে 2030 সালে ব্যক্তিগত ক্ষতির পরিমাণ দাঁড়াবে আবারও বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার। মাত্র 2030-এর ভেতরেই আমরা এটির মুখোমুখি হব, আজকে থেকে 5 বছরের ভেতরে। সুতরাং শিক্ষায় বিনিয়োগ আর সুশিক্ষিত ছাত্রছাত্রী তৈরি করবার ছাড়া, দক্ষ করার ছাড়া কোনো উপায় নেই। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এবারের আলোচককে, সরকারের সচিব এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ডক্টর নাজনীন কাউসার চৌধুরীকে। ডক্টর নাজনীন কাউসার চৌধুরী, এই কথাগুলোর মধ্যে যেটি এসেছে সেটি হচ্ছে শিশু তরুণরা দক্ষ না হলে বিনিয়োগটি 16 আনাই মিছে হয়ে যাচ্ছে। কিভাবে আমরা দক্ষতা তৈরি করব আমাদের দেশে দিয়ে শুরু করি আগে। তো আমার আগের বক্তার ইউনেস্কোর যে রিপোর্টটা বলেছে, আমি যেটা বুঝতে পারছি সেটা হলো আমাদের টার্গেট হচ্ছে এজেন্ডা 2030, অর্থাৎ এসডিজি গোল অ্যাচিভ করার যে ইয়ারটা। তো সেটার প্রেক্ষাপটেই এই রিপোর্টটা, সার্ভেটা করা হয়েছে যে গ্লোবাল সিচুয়েশন কি, সেই গ্লোবাল সিচুয়েশন অনুযায়ী আমরা কোন অবস্থায় আছি। এখন শিশুদের যে কস্টটা আমরা ইনকার করব বলতে চাচ্ছেন, যে 30 সালের মধ্যে যদি আমরা স্কিলটা আপগ্রেড না করি তাহলে আমরা হয়তো এখানে 600 সামথিং ওই ইয়েটা আমরা ইনকার করব, যে আমার সোসাইটির কস্টটা বেড়ে যাবে বিলিয়ন। হ্যাঁ, 630 বিলিয়ন, হ্যাঁ ইউএসডি আমরা আমাদের কস্ট এসে যাচ্ছে আর কি, যে বার্ডেন আসছে ফিউচার ইকোনমিতে। একটা শিশু তার জন্মের পর থেকে তার পিছনে কিন্তু সোসাইটির ইনভেস্টমেন্ট আছে, রাষ্ট্রের ইনভেস্টমেন্ট আছে, ফ্যামিলির ইনভেস্টমেন্ট আছে। তো ইনভেস্টমেন্টের পরে সে শিশুটা যখন ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিসে ইন করতে পারে না, কিংবা মিডল অফ দি তার কেরিয়ার ড্রপ আউট হয়ে যায়, স্বাভাবিকভাবে ওই ইনভেস্টমেন্ট তো আসলে কোনো রিটার্ন দিচ্ছে না। এটা একটা লস হচ্ছে, রাষ্ট্রের লস, সমাজের লস, পরিবারের লস। হ্যাঁ, আপনি এভাবে যদি চিন্তা করেন, তাহলে এই যে স্কিল বা কেন আমরা বের হয়ে যাচ্ছি, তার মানে আমার কারিকুলামের মানে যে ইয়েটা আমরা ধরে রাখতে পারছি না। আমাদের যেই সিস্টেম আমরা ডেভেলপ করেছি গত কয়েক বছর, যে বারবার কারিকুলাম মানে আমাদের চেঞ্জ হচ্ছে, আবার ট্রায়াল অ্যান্ড এরর মেথডে আমরা গেছি। তো শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা আমরা জানি। তো শিক্ষার ক্ষেত্রে আসলে সবচেয়ে বেশি ফোকাস হওয়া দরকার যে কিভাবে আমরা এই বাচ্চাগুলো যারা ইন করতেছে তারা যাতে ড্রপ আউট না হয়, এটা প্রথম কথা। হ্যাঁ, সেই জন্য আমাদের এই জায়গাটাতে কারিকুলামে এখানে আমাদের এমনভাবে মানে কারিকুলামটা এখন আমরা চিন্তা করতেছি যাতে মানে যেই স্টুডেন্টই হোক সে যেন কিছু একটা করে ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিসে জড়িত থাকতে পারে, তার জন্য যেন শিক্ষাটা ইন্টারেস্টিং কিছু হয়। কারণ শিক্ষাতে যখন সে আনন্দ খুঁজে পায় না, স্বাভাবিকভাবে থাকবে না। আবার বাবা মাও দেখা যায় পাঠাচ্ছে, কিন্তু হয়তো চিন্তা করতেছে স্কুলে থাকলে যে টাইমটা যে দিচ্ছে অন্য একটা ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিসে যদি সে যায়, তাহলে ফ্যামিলির জন্য সে কিছু রিটার্ন আনতে পারতেছে। তার মানে এখানে মূল জিনিসটা কি, আপনার হলো যে ইকোনমিক এম্পাওয়ারমেন্টের ব্যাপারটা। তাহলে ইকোনমিক এম্পাওয়ারমেন্টের কারণেই কিন্তু এটা ট্রেড অফ করছে। আমরা খুব সহজে যদি আমাদের দর্শককে বলি, তার মানে আমরা শিক্ষার জন্য যে পাঠাচ্ছি তার সঙ্গে কিন্তু আমার আয় রোজগারটা খুবই জরুরি হচ্ছে। মানে আমি মাস্টার্স পড়ব 27 বছর 28 বছর পর্যন্ত, তারপরে গিয়ে আমি বেকার একটি শিক্ষার্থীতে পরিণত হব, অদক্ষ। তার মানে আমার 27টি বছরই কিন্তু এইভাবে কেটে গেছে। তারপরে গিয়ে আমি
কাজে ঢুকব, আপনার প্রতিষ্ঠান জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, আপনারা দক্ষতাটা কিভাবে ডেভেলপ করতে চাচ্ছেন? আপনি নিশ্চয়ই অবগত আছেন যে এই যে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, এটার যে ম্যান্ডেটটা নিয়ে মানে এটা যাত্রা শুরু, এটা কিন্তু সরকারের অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় একটা নতুন প্রতিষ্ঠান। মানে 6 বছর বয়স, 6 বছরের মধ্যে আমাদের যেটা দক্ষ জনশক্তি তৈরির ম্যান্ডেট দেওয়া আছে, সেই দক্ষ জনশক্তির জন্য দক্ষ একটা স্কিল ইকোসিস্টেম করার জন্য আমাদের ম্যান্ডেট। এখন স্কিল ইকোসিস্টেম করতে হলে আমাদের টোটাল চেইনটা আমাদেরকে নজরদারি করতে হচ্ছে যে কোথায় কি ডিমান্ড আছে, সেটা ডোমেস্টিক মার্কেট বলেন, ইন্টারন্যাশনাল মার্কেট বলেন, এবং সব সেক্টরের বলেন। সেই ডিমান্ডটা যখন আমরা পাই তখন তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের ম্যান্ডেট হলো কারিকুলামটা ডেভেলপ করে দেওয়া। বিশেষ করে টিবেট, আমাদের ম্যান্ডেট হলো টিবেটের উপরে, যে বিএনএফকিউর যে 1 থেকে 6 লেভেল, যেটা সেই 6 লেভেলের টিবেট এডুকেশন, ভোকেশনাল এবং যেটা কারিগরি শিক্ষা, সেটার আমরা সিলেবাসটা করে দিই মানে রিকুইজিশন অনুযায়ী, এবং ওখানে টেকনিক্যাল এক্সপার্টরা থাকেন। তো সিলেবাস প্রণয়নের পর আমাদের রেজিস্টার্ড টেকনিক্যাল এডুকেশন প্রোভাইডার যারা, হ্যাঁ এসটিপি বলি আমরা, স্কিল ট্রেনিং প্রোভাইডার, তারা আমাদের রেজিস্টার্ড, যেমন ধরেন বিএমইটি, টিটিসি আছে, এবং এরকম বাংলাদেশে সরকারি বেসরকারি সব মিলিয়ে 1533টা স্কিল ট্রেনিং প্রোভাইডার আছে। তো তারা আমাদের কারিকুলাম অনুযায়ী, আমাদের যে ডেভেলপ করা কারিকুলাম সেটা অনুযায়ী ট্রেনিংটা দেন। তো ট্রেনিং দেওয়ার পরে তাহলে কি হচ্ছে, ট্রেনিংয়ের পর এখন যারা ট্রেনিং নিচ্ছে তারা কিন্তু আমাদের ন্যাশনাল স্কিল পোর্টাল আছে, এটা একদম অনলাইন প্ল্যাটফর্মটা, এটা সেলফ সার্ভিস নিয়ে কাজ করতে পারবে যে কোনো প্রশিক্ষণার্থী। সে তখন ওইখানে অ্যাসেসমেন্টের জন্য রেজিস্টার করতে পারবে নিজেই ট্রেনিংয়ের পর। তারপর আমাদের অ্যাসেসর পুল আছে, টেকনিক্যাল এক্সপার্ট যারা আছেন তারা, আমরা একটা অ্যাসেসর পুল, আমাদের রেজিস্টার্ড অ্যাসেসর বিভিন্ন সেক্টরের যারা এক্সপার্ট তাদেরকে নিয়ে করা। অ্যাসেসর পুলের মাধ্যমে আমরা এটা একটা অ্যাসেসমেন্ট করি। অ্যাসেসমেন্টের পর অটোমেটিক আমাদের ন্যাশনাল স্কিল পোর্টালে রেজাল্টে যখন চলে আসে তখন আমরা এনএসডি এর একটা সার্টিফিকেশন করি ইন্টারন্যাশনালি, এটা এখন রিকগনাইজড, এটা কিউআর কোড ইনক্লুড করা আছে, এটা অনেক জায়গায় অ্যাক্রিডিটেড। এখন এই যে দক্ষ জনশক্তি যদি তৈরি না হয়, রাষ্ট্রের অনেক বড় লস। তো আপনারা জানেন যে আনএমপ্লয়মেন্ট কিন্তু একটা ইকোনমির একটা বড় একটা ইন্ডিকেটর। মানে আমরা একটুখানি কথাতেই যাই, যে আপনার শিক্ষা জীবনের যতটুকু জানি, যে আপনার শিক্ষা জীবনের একটা বড় অংশ হচ্ছে উন্নত বিশ্বে, এবং সেখানে আপনি সরাসরি দেখেছেন যে দক্ষতার ডেভেলপমেন্টটা কিভাবে হয়। আমাদেরকে একটু যদি কম্পেয়ার করেন, আমরা যদি উন্নত বিশ্বের দিকে তাকাই বা আমাদের সাথে কম্পেয়ার করি, সেক্ষেত্রে ওদের ওখানে দেখবেন ওদের চিন্তাটা এরকম যে আমার যে জনশক্তি আছে সে একটা সার্টেন স্টেজ পর্যন্ত ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিসের সাথে ইনভলভ হলে রাষ্ট্রের কোনো বার্ডেন থাকে না। আনএমপ্লয়মেন্টের সে চাকরি করুক অথবা উদ্যোক্তা হোক, যেটাই হোক, সে যেন কিছু করে খেতে পারে। এটার জন্য দেখা যায় যে আপনারা যদি দেখেন যে 12 গ্রেডের পরে সবাই কিন্তু হায়ার এডুকেশনে দৌড় দেয় না। আমাদের তো জব অপরচুনিটি কম, কিংবা উদ্যোক্তা হওয়ার জন্য যে স্কিল লাগে সেটা হয়তো আমরা আমাদের যে একাডেমিক কারিকুলাম আছে সেখানের সাথে অ্যালাইন করা নাই। আমরা 12 ক্লাসের পরেই আমরা যদি কিছু না করতে পারছি, আমরা কিন্তু উচ্চ শিক্ষার পেছনে যাচ্ছি, সবাই যাচ্ছে, কারণ হলো যে আপনার অপরচুনিটি লিমিটেড। কিন্তু সেটা কি আমি দক্ষ হতে পারলাম না বলে আমি হায়ার এডুকেশনে গেলাম, নাকি এটা সোশ্যাল মাইন্ডসেটও বলতে পারেন। কারণ হলো যে সবকিছুর পিছনে কিন্তু ইকোনমিক এম্পাওয়ারমেন্ট, কারণ সবাই চিন্তা করে যে আমার পড়াশোনাটা শেষ করে আমাকে কিছু ইনকাম করতে হবে, সেই ইনকামের জন্য আমি এন্টারপ্রেনার হব নাকি চাকরিজীবী হব, এই ডিসিশনটা আমার সোসাইটি কিন্তু এমন একটা তৈরি করে ফেলছে, কালচারাল মাইন্ডসেট, যে সবাইকে ডাক্তার হতে হবে, নাহলে ইঞ্জিনিয়ার হতে হবে, অথবা উচ্চশিক্ষায় গেলে সে বিসিএস পরীক্ষা দিতে হবে। কিন্তু আরও যে তার ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস অপরচুনিটি আছে, তার স্কিল থাকলে সে যে আরও ইনকাম করে খেতে পারবে, সে বেকার থাকবে না, এই মাইন্ডসেট থেকে আমাদেরকে সরে আসতে হবে। এবং সেটি কিন্তু এইচএসসির ডিগ্রিটা নেবার পরেও কিন্তু সম্ভব। এক্স্যাক্টলি। আমাদের সঙ্গে যুক্ত আছেন সভাপতি বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সম্মানিত শিক্ষক শাহিনুর আল আমিন। আমাদেরকে একটু বলবেন, শৈশবে যে আমরা আপনাদের কষ্ট দিয়ে এসেছি, আপনারা আসলে কতখানি দক্ষ আমাদেরকে তৈরি করতে পেরেছেন, বা আপনাদের কি অভাব আছে একটুখানি বলবেন। আমাদের এখন ডিপিএড যে প্রশিক্ষণটা আছে সেটা 8 মাসের একটা প্রশিক্ষণ। এই প্রশিক্ষণ হচ্ছে, কিন্তু প্রশিক্ষণের পরে যে তার ফলো আপটা হচ্ছে না, ওই শিক্ষক তো ভুলে যাচ্ছে ঠিকমতো যে পড়াচ্ছে কিনা। আমাদের মনিটরিংয়ের জায়গাটা আর একটু করা দরকার, ডেভেলপ করা দরকার। অ্যাপ্লিকেশনের জায়গাটা
আমাদের ঠিক করতে হবে। সেই জায়গাটা আমাদের অনেক ঘাটতি আছে আমি মনে করি। আমরা মনে হয় পেয়েছি আপনার কথাটা। শিক্ষকতার যে আপনার দক্ষতা উন্নয়নের জন্য যে প্রাথমিক শিক্ষার যে ট্রেনিংটা দরকার সেটি পাচ্ছেন, কিন্তু প্রয়োগের জায়গাটা নিয়ে স্যার। আমাদের এখনো অসুবিধার মধ্যে আমরা আছি। আমি এখানে আরো একটা জায়গা জি। স্পষ্ট করতে চাই। বিশ্বের সাথে তাল মিলিয়ে সামনে এগোতে হলে জি আমাদের প্রশিক্ষণগুলো, যেমন আমাদের ডিজিটাল জায়গাগুলো, প্রযুক্তির ব্যবহারে আমাদের এত বিশাল প্রাথমিকে কিন্তু প্রায় 4 লাখ শিক্ষক, তার মানে বিশাল একটা ম্যান পাওয়ার এখানে কাজ করছি আমরা। আমাদের এই পরিবারটা অনেক বড় পরিবার, সেই পরিবারে আমাদের এই জায়গাটা ঘাটতি রয়েছে। আমার বিদ্যালয়ের কথা আমি বলি, সেখানে মাল্টিমিডিয়া আছে, প্রজেক্টর আছে, কিন্তু ক্লাসরুম নাই মাল্টিমিডিয়া, আমি সেখানে প্রয়োগ করতে পারিনি, এবং দক্ষ শিক্ষক এখনও গড়ে ওঠে নাই, এবং তার সঠিক মনিটরিংটাও নাই যে আমি সেটা ক্লাসটা নিচ্ছি কিনা আমি মাল্টিমিডিয়া ইউজ করে। এই জায়গায় আমাদের ঘাটতি রয়েছে। তাহলে যন্ত্রপাতি আছে, তাও সব স্কুলে না স্যার, সে জায়গায়ও ঘাটতি আছে আচ্ছা কোনো কোনো স্কুলে স্যার, আচ্ছা, সব এই জায়গায় এখনো তথ্যটাও পৌঁছাইতে পারি নাই স্যার আমরা। আমরা মনে হয় তথ্যটাও পৌঁছে দিতে পারছি জি। যে আমরা সব জায়গায় এই মাল্টিমিডিয়া ক্লাসরুমের যে সুবিধা সেটিও এখনো পৌঁছে দিতে পারিনি। পারিনি। আরেকটি বিষয় হলো যে আপনার দক্ষ শিক্ষক কি আছে মাল্টিমিডিয়ার? প্রশিক্ষণ দেওয়া হয়েছে মাত্র 11 দিনের একটা প্রশিক্ষণ। 11 দিনের প্রশিক্ষণ দিয়ে জি। আমি তাকে মাল্টিমিডিয়া ছেড়ে দিচ্ছি, তাকে আমি কন্টেন্ট তৈরি করতে বলছি, সেই জায়গায় অনেক ঘাটতি আছে। এই ঘাটতি পূরণ করা সম্ভব স্যার। অনেক বড় বিশাল পরিবার, আমাদেরকে দক্ষ করে তুলে 4 লক্ষ আমাদের দিয়েও শিক্ষকের পরিবার। এই কাজগুলো আমরা করতে পারি পার্শ্ববর্তী বিদ্যালয়, আচ্ছা। যদি সেটা আমরা চাই। আচ্ছা, আপনার প্রস্তাবটা কি? আমার এখানে একটা প্রস্তাব হলো যে আমাদের আগে কিছু ট্রেনিং করানো হোক, আমাদের মাস্টার ট্রেনার হিসাবে নিবে, মাস্টার ট্রেনার আবার ওই ক্লাসটারে প্রতিনিয়ত ঘুরবে স্কুলে স্কুলে, যে এই কাজগুলো করে দেবে। তাহলে কোন স্কুলে কি হচ্ছে কি না হচ্ছে সেটা আমরাই ঠিক করতে পারবো। 34,000 প্রধান শিক্ষকের পদ শূন্য, 65,547টা হলো প্রধান শিক্ষক পদ সারা বাংলাদেশে। মানে স্কুল 34,000 প্রধান শিক্ষক প্রায়। নেই, মানে 34,000 স্কুলে প্রধান শিক্ষক নাই। প্রধান শিক্ষক নেই। তাহলে আপনি কোয়ালিটি এডুকেশন অ্যাচিভ করবেন কিভাবে? আচ্ছা। একজন সহকারী শিক্ষক সেই বিদ্যালয় পরিচালনা করছে, তার কমান্ড বা অনেকে না শুনতে পারে, সেক্ষেত্রে আমাদের এটা খুব জরুরি। অতি শীঘ্রই যদি আমাদের কোয়ালিটি এডুকেশন অ্যাচিভ করতে হয়, তাহলে অচিরেই এই 34,000 প্রধান শিক্ষকের পদ ফিল আপ করতে হবে, প্রমোশন দিয়ে পূর্ণ করতে হবে। আর একটি কথা বলি, মানে আমি তো বেসরকারি স্কুলে সেই সময়ে পড়েছি। আমার শিক্ষক বেতন পেতেন কি পেতেন না, আমি সত্যি আমার কাছে এখন মনে হয় আমি আমার শিক্ষককে দেখেছি গ্রামের বাজারে বই বিক্রি করতে, মাটিতে কাপড় বিছিয়ে। এটা আমার আপনারা নিশ্চয়ই একটু ভালো আছেন। আমাদের এখন আমরা বেতন পাই 13তম গ্রেডে। 13তম গ্রেডে বেতন পাই হলো 11,000 টাকা বেসিক। আমরা এখানে যদি হাউস রেন্ট অন্য ভাতা টাতা দিয়ে 19,500 টাকা সর্বসাকুল্যে। আচ্ছা, আমি এই কথা বলাটা একজন শিক্ষক হিসাবে কষ্টের, তাও বলতে চাই স্যার। আচ্ছা, আমরা তথ্যটা পেয়েছি। আমরা বিশ্বাস করে সদাশয় সরকার নিশ্চয়ই এদিকে তাকাচ্ছেন, স্যার। নিশ্চয়ই আমাদের এই কষ্ট একদিন আমরা অতিক্রম করব নিশ্চিতই। ইউনেস্কোর প্রতিনিধি হিসেবে এই অসুবিধাগুলোর কোন কোন জায়গাতে আপনারা সহায়তার হাত বাড়াবেন? দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে, শিক্ষকের ক্ষেত্রে, তারপরে আমাদের কারিগরি শিক্ষার ক্ষেত্রে কোন কোন জায়গায় আপনারা একটু যাবেন, আমরা একটু জানতে চাই। শিক্ষকদের সামাজিক মর্যাদাটা গুরুত্বপূর্ণ, যেটার সাথে হচ্ছে আর্থিক এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলোর উপর গুরুত্ব দিতে হবে। এবং এটা তখনই হবে যখন আমরা এই দক্ষ, আগ্রহী, ইন্টারেস্টেড পিপলস এবং হচ্ছে স্কিলস, মেধাবী লোকজন হচ্ছে শিক্ষকতা পেশায় আগ্রহী হবে। এখন দেখা গেছে যে এর জন্য আমাদের করতে হবে যেন হয় যে বাই চয়েস আসে, বাই চান্স না হয়। দেখা গেছে যে আমাদের অন্য কোথাও চাকরি পাচ্ছে না বা অন্য কোথাও এমপ্লয়মেন্টের সুযোগ হচ্ছে না, এখন ট্রানজিট পেশা হিসাবে শিক্ষকতা পেশাকে বেছে নেওয়া হচ্ছে। দেখা যাচ্ছে যে শিক্ষকতা পেশায় জয়েন করতেছে এবং ওই সময়ে অন্য চাকরির জন্য খোঁজ করতেছে, চেষ্টা করতেছে, এবং অন্য কোথাও চাকরি হলে এটা সুইচ করে চলে যাচ্ছে। তো এই যে ট্রানজিট হিসাবে ইউজ করতেছে, শিক্ষকতা পেশা অনেকটা ক্ষেত্রে ট্রানজিট পেশা হিসেবে হয়ে গেছে। তো এই বিষয়গুলো আমাদের গুরুত্ব দিতে হবে, যাতে করে শিক্ষক প্রশিক্ষণ, বিশেষ করে হচ্ছে প্রি সার্ভিস এডুকেশনটা গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে পলিসি লেভেলে লিঙ্ক থাকতে হবে। এবং শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একটা যদি শর্ত থাকতে পারে যে কেউ যদি শিক্ষক হতে চায় তাহলে প্রি সার্ভিস ট্রেনিং লাগবে। যেমন আপা বলতেছিল যে
গ্রেডিং সার্টিফিকেশন যদি থাকে, যে যেমন এনএসডিএ যে সার্টিফিকেশন প্রসেস আছে, এরকম হতে পারে টিচার্সের যে সার্টিফিকেশন থাকতে পারে। এটার ফলে কি হবে, যারা অরিজিনালি শিক্ষক হতে চায় তারাই কিন্তু অ্যাপ্লিকেশন করবে। না হলে দেখা গেছে যে সবাই অ্যাপ্লিকেশন করতেছে, চাকরিতে জয়েন করতেছে, কিন্তু আগ্রহ নেই। এর ফলে কি আমরা ওই লোকদের কাছ থেকে 100% এফোর্টটা কিন্তু আমরা পাচ্ছি না। এরপরে টিচারদের প্রমোশনের, আপগ্রেশন, অ্যাওয়ার্ডিং সিস্টেম কি হবে, শিক্ষকদের প্রশিক্ষণ কী কী ধরনের প্রশিক্ষণ পাবে, এই জিনিসগুলো কিন্তু আমাদের স্ট্রাকচার রয়েতে নাই, একটা সেপারেট কম্প্রিহেন্সিভ টিচার্স পলিসি নেই। এর ফলে কি হচ্ছে, দেখা গেছে যে আমাদের কিছু শিক্ষক আছে, বিশেষ করে প্রাইমারি স্কুলে, যে সহকারী শিক্ষক হিসেবেই সারা জীবন সহকারী শিক্ষক হতে পারলো না। জি জি এইভাবেই কিন্তু উনি হচ্ছে রিটায়ারমেন্টে চলে যাচ্ছে। এবং আমাদের একটা স্ট্রাকচার সিস্টেম থাকা উচিত যে কিভাবে আমরা অ্যাওয়ার্ডিং করব, মনিটরিং সুপারভিশনটা কিভাবে, যেটা স্যার শেয়ার করতেছিল যে আমরা প্রশিক্ষণ পাচ্ছি, কিন্তু এটা অ্যাপ্লিকেশন বা ছোটোখাটো বিশেষগুলো অন হ্যান্ড যে সাপোর্টগুলো দেওয়া প্রয়োজন শিক্ষকরা, বিশেষ করে আইসিটির ক্ষেত্রে বা অন্য প্যাডাগজিক্যাল বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু আমরা দিতে পারতেছি না। বিশেষ করে যেমন পলিসি লেভেলের লিঙ্কেজ থাকতে হবে, যে শুধুমাত্র হয় আমি প্রি সার্ভিস ট্রেনিং নিব, এটা যদি পলিসি লেভেলে আমরা ক্লিয়ার না থাকে যে শিক্ষক হতে হলে তোমার এই প্রি সার্ভিস থাকতে হবে, এই যদি লিঙ্কেজগুলোর ক্ষেত্রে আমাদের কাজ করতে হবে। ডক্টর নাজনীন কাউসার চৌধুরী, এই যে কথাগুলো শুনলেন দুদিকেরই, আমাদের ইউনেস্কো কিছু প্রস্তাব রাখছেন, আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কিছু অসুবিধার কথা শুনছেন। দক্ষতার কোন লেভেলটা অর্জন করলে আমরা এটা কাটিয়ে উঠতে পারবো? যদি কোয়ালিটি এডুকেশন দেখেন, ওখানে টিচারদের একটা লাইসেন্স থাকে। উইদাউট এনি লাইসেন্স উনি টিচ করতে পারেন না, পড়াতে পারেন না। কিন্তু উনি যেটা বলছে, এই কথাটা আমিও অনেক সময় বলি যে ট্রানজিশন টাইমটা যখন আসে তখন কেউ কিন্তু স্টুডেন্টদেরকে ওন করে না। ওনারশিপের বিষয়টার জন্য আসলে লাইসেন্সিং, সার্টিফিকেশন এগুলো খুবই জরুরি। আমরা যে এনএসডিএ থেকে যে সার্টিফিকেট দিচ্ছি, এই সার্টিফিকেটে যে রিক্রুটমেন্টের সময় যদি এনএসডিএ ট্রেনিং নেওয়া যারা সার্টিফিকেশন আছে টিচিংয়ের স্কিল ডেভেলপ করে, তাদেরকে মানে রিক্রুটমেন্টের বাধ্যতামূলক করে দেওয়া হয়, তাহলে আমার মনে হয় যে এই জায়গায় স্কিলের যে ডেফিসিয়েন্সিটা আছে বা স্কিল গ্যাপ আছে, সেটার কিছু হয়তো সমাধান আসতে পারে। যদিও এটা একটা প্রসেসের ব্যাপার, কিন্তু তারপরেও আমরা তো 1533টা ইনস্টিটিউশনের মাধ্যমে বিভিন্ন অকুপেশনে প্রায় 350-450 কাছাকাছি আমাদের কারিকুলাম আছে। তো সেখানে যদি টিচিং স্কিলটার জন্য আমরা এই জিনিসটা অ্যালাইন করতে পারি, প্রাথমিক ও গণশিক্ষা বিভাগের সাথে আমরা যদি একটা ওনাদের রিকুইজিশন অনুযায়ী টিচারদের ডিমান্ড কি, স্কিলটা আপগ্রেড করতে হলে, যেমন একটু আগে উনি আইসিটি স্কিল বললো, আমি মনে করি যে শুধু আইসিটি স্কিল না, সেখানে টিচিং স্কিলটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, টোটাল প্যাডাগজিক্যাল স্কিলটা যদি না থাকে, তাহলে ধরেন স্টুডেন্টের কাছে পড়াশোনাটা ইন্টারেস্টিং করে প্লেস করতে পারবেন না। ওনার নিজের আপস্কিলিংয়ের দরকার আছে। যেটুকু স্কিল উনি মানে ট্রেনিং নিয়ে পেলেন, সেটা প্র্যাকটিসের ব্যাপার আছে। প্র্যাকটিসের পর রিটেক করে আবার ওনার স্কিলটা আপগ্রেডেশনের দরকার আছে। এই প্রসেসগুলো যদি আমরা ইন্ট্রোডিউস করতে পারি, যেটা আমরা এখন কাজ করছি, তাহলে দেখবেন যে এই জায়গাগুলো মানে মিনিমাইজ হয়ে যাবে, গ্যাপগুলো। তো কোয়ালিটি এডুকেশনটা আমরা এনশিওর করতে পারবো। কারণ হলো যে আমরা সবসময় বুকিশ চিন্তা ভাবনা করছি। টিচাররা অনেক সময় ভাবেন যে আমার দায়িত্ব হলো যে এসে পড়িয়ে চলে যাওয়া, পরীক্ষা নেওয়া। কিন্তু আমরা যখন স্টুডেন্ট ছিলাম, আপনি যেটা আপনার এক্সাম্পল বললেন, আমি দেখছি আমাদের টিচাররা কত বেতন পাচ্ছে এটা চিন্তা করতো না। ওনারা চিন্তা করতো আমি মানুষ করার কারিগর, আমার ডেডিকেশনটা এটা। হ্যাঁ, এটার জন্য আমি বলবো না যে ওনার জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হোক, মানে অবশ্যই একটা আপ টু দ্য মার্ক, ওনাকে তো সোসাইটিতে বাঁচতে হবে। ডেডিকেটেড টিচার কিন্তু আমরা এখন দেখি না। আমরা দেখি যে জব সুইচ করতেছে, ইন্টারিম পিরিয়ডে ট্রানজিশন টাইমে থাকছে। এটার জন্য হচ্ছে কি, টিচার স্টুডেন্টের মধ্যে যে কানেকশনটা, সেটা তৈরি হচ্ছে না। কানেকশনটা তৈরি না হওয়ার কারণে বাচ্চারা স্কুলটাকে এনজয় করে না। ইউনেস্কো যে জব থেকে সুইচ করছি আমরা ভালো লাগছে না এই শিক্ষকতার পেশাটি, এটির মধ্যে আপনাদের গুরুত্বপূর্ণ একটি কথা এসেছে যে তারাই আসবে যারা আগ্রহী। এক্স্যাক্টলি। কিন্তু এটা আমরা কিভাবে তৈরি করতে পারি? ইউনেস্কো এই ক্ষেত্রে কি ভূমিকা রাখতে পারে? আমরা ইউনেস্কো রিসেন্টলি হচ্ছে গভর্নমেন্টের সাথে যে কাজটা করতেছি, যে টিচার্স পলিসি ডেভেলপমেন্টের ক্ষেত্রে গভর্নমেন্টকে সাহায্য করতেছি, যাতে করে এই যে গ্যাপটা টিচার্স পলিসিতে যদি ক্লিয়ারলি মেনশন থাকে যে এই যে প্রি সার্ভিস বা সার্টিফিকেশনের কথাটা যদি উল্লেখ থাকে যে কেউ শিক্ষককে আবেদন করতে গেলে এই যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বিএড এমএ বা বিএ এমএ বা অনার্স মাস্টার্স থাকার সাথে সাথে টিচার্স ট্রেনিং এর সার্টিফিকেশন থাকতে হবে, তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবে। তাহলে এটা একটা লেয়ার থাকতে পারে যে
সেই ব্যক্তি আবেদন করতেছে যিনি হচ্ছে আগে থেকে টিচার হওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আসতেছে। একদম। এটা না হওয়ার ফলে আমাদের কি হচ্ছে, দেখা গেছে যে আমরা যে আগ্রহী না ওই লোককে টিচার হিসেবে নিয়োগ দিচ্ছে, উনি টিচিং প্রফেশনে আসতেছে, উনি কনসেন্ট্রেশন দিতে পারতেছে না। এক হচ্ছে এর ফলে কি হচ্ছে, আমরা ওই ব্যক্তিকে আবার আমরা প্রশিক্ষণও দিচ্ছি, প্রশিক্ষণ দেওয়ার ফলে আমাদের সময় যাচ্ছে এবং হচ্ছে অর্থ ব্যয় হচ্ছে, সাথে সাথে রিক্রুটমেন্ট প্রসেসটাও তো অনেক সময় লাগে, এটা সময়ের বিষয়েও সময় লস করতে, মানে এত কিছু করে আমরা একজন অনিচ্ছুক শিক্ষককে অনবোর্ড করতেছি। হ্যাঁ, অনবোর্ড করতেছি, এর ফলে দেখা যাচ্ছে যে এই সময় অর্থ যাচ্ছে, প্লাস হচ্ছে আমরা কিন্তু অনবোর্ড করার পরেই দিন থেকে যে আমি 100% বা অ্যাটলিস্ট 70%ও যে আউটপুট ওনার কাছ থেকে পাবো, এটাও কিন্তু প্রত্যাশা করতে পারতেছি না। কারণ ওনার তো প্যাডাগজিক্যাল কোনো ট্রেনিং নেই, কিভাবে ক্লাস কন্ডাক্ট করতে পারবে, কিভাবে ক্লাস করবে, শিশুদের সাথে কিভাবে ইন্টারাক্ট করবে, কিভাবে অ্যাসেসমেন্ট করবে, এই বিষয়গুলো তো প্রশিক্ষণ নেই। সো এই যে বিষয়টা, এটা আমাদেরকে করতে হবে, কনসেন্ট্রেশন দিতে। আমাদের সঙ্গে তো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে আপনি রয়েছেনই প্রতিনিধি। আমরা যে কথাগুলো আলোচনা করলাম, একেবারে শুরু থেকে যদি দক্ষতা তৈরি করতে চাই, তাহলে প্রথম শব্দ হচ্ছে শিক্ষককে আগে দক্ষ শিক্ষক হতে হবে। দক্ষ শিক্ষক না হলে দক্ষ শিক্ষার্থী তৈরি হবে না, এবং আমাদের এই ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের ক্ষতি থাকবেই। আমরা কি দক্ষ প্রাথমিক শিক্ষক তৈরি করতে পারছি বা পেয়েছি? সব ক্ষেত্রে যে আমরা শতভাগ পেরেছি বা পারছি এমন না, তবে অবশ্যই স্যার আমাদের অনেক দক্ষ শিক্ষক রয়েছে স্যার। এবং এই প্রাথমিক পর্যায়ে ধরুন আমি মনে করি যে স্যার 80% শিক্ষক দক্ষ, এবং আমাদের সরকার যদি আরেকটু আমাদের সেভাবে সাপোর্টটা দেয়, যেমন আমাদের সামাজিক মর্যাদা, আমাদের ওই টিউশনির কথা মনে করতে হবে না, আমাদের ব্যবসার কথা মনে করতে হবে না, সেইটা যদি আমরা পেয়ে যাই, আমাদের পেটের ক্ষুধার কথা যদি মনে না করি, তাহলে নিশ্চয়ই আমরা দক্ষ শিক্ষক হিসাবে জাতিকে দক্ষ জাতি হিসাবে গড়ে তুলতে পারবো নিশ্চিত। এটির ক্ষেত্রে আপনারা যে 80% দক্ষ শিক্ষক রয়েছেন বললেন, তারা কি আর 20% দক্ষতা দিতে পারছেন? কি ইচ্ছে করলে পারা যায়? নিশ্চয়ই আন্তরিকতার কিছুটা আমাদের মনে করি যে সেই জায়গাটা ডেভেলপ হয়ে যাবে। মূল জায়গাটা আমি বললাম স্যার, আমাদের অর্থনৈতিক সামাজিক মর্যাদা, অর্থনৈতিক মর্যাদা আসলে সামাজিক মর্যাদা আসবে, তাহলে নিশ্চয়ই আমরা দক্ষ জাতি হিসাবে গড়ে তুলতে পারবো স্যার, পারবো। এবং ইউনেস্কোর স্যার যে আলোচনাটা করলেন খুবই ভালো লেগেছে। মূল জায়গাটা ট্রানজিট পেশা কেন স্যার, তার মূল কারণটাই তো অর্থের জায়গা, সামাজিক মর্যাদার জায়গা। আচ্ছা, আপনারা বলছেন যে আমরা যে পেশা পরিবর্তন করছি তার অন্যতম জায়গাটি হচ্ছে আসলে অর্থনৈতিক, এবং সেই অর্থনৈতিক জায়গাটাতে পৌঁছাতে গেলে দক্ষতা লাগবে, এর কোনো বিকল্প আমরা দেখছি না। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান এবং সরকারের সচিব ডক্টর নাজনীন কাউসার চৌধুরী, আমরা দেখছি যে দক্ষতার অভাব, আমরা শিক্ষক শিক্ষার্থী দুই ক্ষেত্রেই দক্ষতাটা কিভাবে তৈরি করতে পারি, আমাদের এখন বৈশ্বিক প্রেক্ষাপটে বলতে হবে। এটি জেনারেল এডুকেশনের সাথে আপনার স্কিল এডুকেশন যেটা, সেটা এখন অ্যালাইন করার জন্য আমরা অনেকগুলো ইউনিভার্সিটির সাথে আমাদের এমওইউ হয়েছে, অনেকগুলো প্রাইভেট অর্গানাইজেশনের সাথে হচ্ছে, এবং ট্রেনিং ইনস্টিটিউশনের সাথেও হচ্ছে। তো এখন যেটা করা যেতে পারে সেটা হলো যে প্রাইমারি স্কুলগুলোতে বাধ্যতামূলক কিছু স্কিল ট্রেনিং ম্যান্ডেটরি করা দরকার, যেটা আমরা এখন চিন্তা করছি। যে কারণ আদারওয়াইজ বাচ্চাটা, যেটা আমি আমার আগের কথাতে বললাম, যে টিচার স্টুডেন্টের যে কানেকশনটা, ওনারশিপটা, এগুলো যে শুধু টিচারের স্কিলের অভাব তা না, কারিকুলামেরও ইন্টারেস্টিং কারিকুলাম না থাকলে বাচ্চারাও দেখা যায় যে ইন্টারেস্ট পায় না, স্কুলে যেতে চায় না, যে ভাবে যে ওইখানে যায়। তো আমরা যখন ছোট ছিলাম আমরা দেখছি আমাদেরকে কিছু হাতের কাজ শেখানো হতো, এটা করা হতো, মানে প্র্যাকটিক্যাল কিছু স্কিল ডেভেলপমেন্টের কাজ ছিল, লিডারশিপ ট্রেনিংগুলো হতো। আমরা ছোটোবেলা থেকে দেখছি ক্লাসের মধ্যে ক্লাস মনিটর একজন থাকতো না, দেখা যেত রেড ব্লু ইয়েলো গ্রিন 4টা গ্রুপ থাকতো, সেই 4টা গ্রুপের আবার একটা বড় থাকতো। তার মানে কি, তার স্কিলটা লিডারশিপের দিকে যারা ওইখানে আছে। আবার মনে করেন যে ক্রিয়েটিভ আর্ট ভালো পারে তাদেরকে ওইখানে ফোকাস করা হচ্ছে, কিংবা তার চয়েস দেওয়া হচ্ছে যে সে কোন সাইডে যাবে। হোম ইকোনমিক্স ক্লাস 8 পর্যন্ত, সেখানে কিছু প্র্যাকটিক্যাল মেয়েদের হাতের কাজ, ছেলেরাও দেখা গেছে যে অনেক সময় কুকিং এগুলো শিখছে। তাহলে হচ্ছে কি, আপনি যখন শুরু মানে শেষ করতেছেন 11th গ্রেড বা 12th গ্রেড, তখন আপনি কিন্তু চিন্তা করবেন না যে আমি ডাক্তার হবো, আমি ইঞ্জিনিয়ার হবো। চিন্তা করবেন, যেমন ইন্টারন্যাশনালি যদি আপনি দেখেন,
এই যে কুলিনারি আর্টের উপরেও কিন্তু মাস্টার্স করতেছে, হ্যাঁ, তারপরে আপনার বড় শেফ হতে চায়, সারা পৃথিবী বিখ্যাত। এই ধরনের প্রফেশনালি চয়েস করার অপশন থাকে। কিন্তু আমার যখন দেখা যাচ্ছে যে আমি গতানুগতিক পড়াশোনা করছি, প্র্যাকটিক্যাল জিনিসগুলো স্কিল ওরিয়েন্টেড মানে থাকে না, তখন আমরা সবাই এক জায়গায় কনসেন্ট্রেটেড হয়ে যাচ্ছি। হওয়াতে হচ্ছে কি কম্পিটিশন হাই হয়ে যাচ্ছে। কম্পিটিশন হাই হয়ে গেলে ওই যে বেকারের সমস্যাটা, আপনি যেটা প্রথমেই বলছিলেন যে মাস্টার্সের ডিগ্রি আছে কিন্তু জব অপরচুনিটি নাই। কেন সবাইকে জব করতে হবে? একটা সোসাইটিতে তো সবাই জব করার দরকার নাই। আপনি ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিসে যদি থাকেন, সেটা এন্টারপ্রেনার হতে পারেন, আপনি ক্রিয়েটিভ আর্টের সাথে নিজেই একটা খুলেন, ট্রেনিং সেন্টার খুলেন না, আপনি যা শিখছেন সেটা আরেকজনকে ছড়াই দেন। এভাবে কিন্তু করা যায়। সেখান থেকে একটা ফি আসতেছে, বা ট্রেনিং সেন্টার অপারেট করার সময় আপনার যে মানে ইনকাম তো আসতেছে, যারা এনরোল করবে সেখান থেকে ফি, এভাবেও কিন্তু ইনকাম জেনারেট করা যায়। কিন্তু আমাদের ওই যে কালচারালি আমাদের মাইন্ডসেট, এটা কালচারালি ঠিক বলবো না, এটা আসলে ইকোনমিক এম্পাওয়ারমেন্টের অপরচুনিটি, আমাদের কম্পিটিশন অনেক, যে আমার ডিগ্রিটা করতে হবে, আমার জিপিএ 5 পেতে হবে, এইটাতে আমরা থাকি। কিন্তু নিজেকে আপগ্রেডেশন স্কিল, এবং অনেক পিতামাতাকে আমি দেখছি গত মানে আগেও অনেক এইসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আপনার দেখা যায় মা বাবা বাচ্চারা যদি খেলাধুলাও করে, খেলাধুলাও কিন্তু তার একটা স্কিলের একটা অংশ, কারণ খেলতে গেলে তার টিম বিল্ডিং হচ্ছে, খেলতে গেলে সে রেসপেক্টফুল অ্যাটিটিউড টুয়ার্ডস ওর অপোনেন্টের প্রতি, এই স্কিলগুলো, ওর সফট স্কিলগুলো ডেভেলপ করে। কিন্তু বাবা মা বলে যে এই আমার বাচ্চা তো না পড়ে নষ্ট হয়ে গেছে, খেলাধুলা করতেছে, এরকম অনেক এডুকেটেড বাবা মাকে আমি দেখছি। তো কিন্তু এই যে তার একটা পার্সোনালিটি ডেভেলপমেন্ট, তার স্কিল এনহ্যান্সমেন্ট, সে কিভাবে সোসাইটিতে অ্যাডজাস্ট করবে, অ্যাকোমোডেটিভ হবে, তার খেলাধুলার মধ্যে দিয়ে কিন্তু এই ট্রেনিংটা হয়। আমরা ছোটবেলায় এরকম স্কুলে বড় হয়েছি, যে কোনো মূল্যে সবাইকে একটা সার্টিফিকেট করতে হবে। এই মাইন্ডসেট থেকে বের হয়ে এসে বাচ্চাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য বাবা মাকেও কিন্তু আগায় আসতে হবে। আমরা কি বৈশ্বিক বাজারের জন্য, যেখানে আমার ছাত্রছাত্রীরা, শিশুরা, তরুণরা যে কাজ করতে পারবে, সেই ভিত্তিক ওয়ার্ল্ড মার্কেটের ক্ষেত্রে জায়গায় যাওয়ার মতো করে কি কিছু আমরা দক্ষতা তৈরি করতে পারছি? আমাদের এনএসডি এর মূল কাজ হচ্ছে ডোমেস্টিক মার্কেট ডিমান্ড এবং ইন্টারন্যাশনাল মার্কেট ডিমান্ড, দুইটা ডিমান্ডের উপরে বেস করে কারিকুলামটা ডেভেলপ করা। যেমন আপনি দেখবেন রিসেন্টলি আমরা যে সৌদি আরবে একটা হিউম্যান রিসোর্স এক্সপোজিশনে গিয়েছিলাম, সেখানে কিছু সাইডলাইন মিটিং হয়েছে আমাদের সৌদি ন্যাশনাল কমিটির সাথে এবং তাকামুলের সাথে। এখন তাকামুলে এটা আপনার আমাদের যে ওয়ার্কাররা যায়, তাদের মনে করেন যে একটা অ্যাসেসমেন্ট করতে হয়, হ্যাঁ, অ্যাসেসমেন্টের মাধ্যমে তার একটা ফি কস্ট জড়িত, আবার সে যদি ফেল করে রিটেক করার জন্য আবার কস্ট জড়িত। তো সেই ক্ষেত্রে আমরা এখন যেটা করছি, যে তাকামুলের সাথে আমাদের একটা নেগোসিয়েশন চলছে, সেটা হচ্ছে যে ওনারা যে অকুপেশনগুলো মানে ওই মার্কেটে নিতে চাচ্ছে, যে এই অকুপেশনের মনে করেন যে গত বছর 65টা অকুপেশনের একটা তালিকা ওরা দিছে, যে এই অকুপেশনগুলো হলে আমরা আমাদের সৌদি মার্কেটে লোকজন নিব। তো সেই ক্ষেত্রে ওদের অকুপেশন অনুযায়ী আমাদের 59 অকুপেশন অলরেডি আমরা ডেভেলপ করে ফেলছি, আর 6টা রিভিউ এবং ভ্যালিডেশন স্টেজে আছে। তো এখন আমরা যেটা এখন নেগোসিয়েশন করছি, যে যেহেতু তাদেরই কারিকুলাম রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কারিকুলাম ডেভেলপ করলাম, এবং ট্রেনিং সেন্টারগুলো আমাদের অ্যাক্রেডিটেড ট্রেনিং সেন্টারগুলো পরীক্ষা নিচ্ছে, সার্টিফিকেশন আমাদেরই হচ্ছে, তাহলে হোয়াই নট ডুয়াল অ্যাসেসমেন্টটা বাদ দিয়ে আমাদের সার্টিফিকেটটা অ্যাক্রেডিট করলেই কিন্তু আমার অনেক লোক জব মার্কেটে ইন করতে পারে। কিন্তু এখন যেহেতু কিউআর কোড ইন্ট্রোডিউস করে দিচ্ছে, এখন জব মার্কেটে ঢোকার জন্য সে যদি ভোকেশনাল ট্রেনিং থাকে, স্কিল ট্রেনিং থাকে, সার্টিফিকেট এনএসডি এর থাকে, তাহলে কিন্তু তার জবে ঢোকার ক্ষেত্রে রিস্ক নাই এখন। এবং আমাদের ন্যাশনাল স্কিল পোর্টালে আপনি দেখবেন প্রত্যেকটা অকুপেশন ভিত্তিক কতজন এনএসডি এর সার্টিফিকেট পাওয়া মানে আছে, আউটপুট আছে আর কি, যে আমাদের কতজনের এনএসডি এর সার্টিফিকেট আছে, তাদের ডেটাটাও যেরকম আছে, রিক্রুটার যেমন ওইটা সার্চ করে তারা রিকুইজিশন দিয়ে নিচ্ছে, হ্যাঁ, ঠিক একইভাবে সেও আবার জব সার্চ করতে পারছে, কারণ আমাদের এনএসডি এর এনএসপিতে ওই জব যারা আর কি রিক্রুটার আছে তাদেরও লিঙ্ক দেওয়া আছে, তখন তারা যোগাযোগ করে তারা কিন্তু যেতে পারছে। এই জিনিসগুলো আগে ছিল না, এখন আমরা এগুলো ইন্ট্রোডিউস করে আমরা ইন্টারন্যাশনাল মার্কেট, ইভেন আমাদের ডোমেস্টিক মার্কেট থেকেও আমরা অনেক রিকুইজিশন পাইছি আর কি। তো সেই জন্য আমি বলবো যে ছিল না, ঠিক আছে, কিন্তু আমরা শুরু করলাম করাতে, যেটা হচ্ছে সবার মধ্যে যদি এই মাইন্ডসেটগুলো চেঞ্জ হয়, যে হ্যাঁ আমার 12th গ্রেডের পর আমি যদি স্কিল এনহ্যান্স করতে পারি, তাহলে আমার যদি এনএসডি এর সার্টিফিকেট থাকে, এনএসডি এর অ্যাক্রেডিটেড ট্রেনিং সেন্টার থেকে আমি ট্রেনিং নিতে পারি, তাহলে আমার কিন্তু আনএমপ্লয়েড থাকতে হচ্ছে না, ওয়েদার জব ওয়েদার এন্টারপ্রেনার, এখানে আমার অপরচুনিটি ওয়াইডার হয়ে যাচ্ছে থাকছে। আমরা একটু মিস্টার রমজান আলী আপনার কাছে যেতে চাই। আমরা সবগুলো কথা কিন্তু আলোচনা করলাম। এখন ইউনেস্কো, যেহেতু আপনি এডুকেশনের সঙ্গে জড়িত, কালচারের সঙ্গে জড়িত, তাহলে
ইউনেস্কো এই দক্ষতা অর্জনের জন্যে কি ধরনের ভূমিকা এখন রাখবে? বাংলাদেশ টিচার্স পলিসির ক্ষেত্রে যাতে করে কোয়ালিটি টিচার আমরা প্রডিউস করতে পারি, কোয়ালিটি টিচার লোককে আমরা টিচার হিসেবে নিয়ে আসতে পারি, এই জন্য গভর্নমেন্টের সাথে কাজ করতেছে। সাথে সাথে আমরা যে বিষয়টা কাজ করতেছি যে গভর্নমেন্টের এনসিটিপির সাথে আমরা কিছু কাজ করতেছি, যাতে করে এনসিটিপি হচ্ছে এই যে নতুন কারিকুলাম লঞ্চের জন্য হচ্ছে স্টাডি করতেছে, যে আপনি যেটা বলছিলেন যে আমরা আমাদের যে কারিকুলাম কি আসলে আমাদের গ্লোবাল যে কম্পিটেন্সিগুলোকে আমরা অ্যাড্রেস করতে পারতেছি কিনা, হ্যাঁ, এবং লোকাল এবং গ্লোবাল এর সাথে কানেকশন করা এবং 21st সেঞ্চুরির যে স্কিলসগুলো দরকার এগুলো আমরা আমাদের শিক্ষার্থীরা অ্যাড্রেস কে দিতে পারতেছে কিনা, এই বিষয়টি নিয়ে আমরা এনসিটিপিকে আমরা সাহায্য করতেছি, ওনারা একটা স্টাডি করতেছে, এবং যাতে করে আমরা একটা সুন্দর কারিকুলাম আমরা আমাদের সামনের দিনগুলো দিতে পারি। এর বাইরেও ইউনেস্কো হচ্ছে এসডিজি 4 একটা অন্যতম গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে ইউনেস্কো হচ্ছে গ্লোবালি এসডিজি 4 এর জন্য রেসপন্সিবল ইউএন এজেন্সি। আমরা গভর্নমেন্টকে সাপোর্ট করতেছি যাতে করে আমরা এসডিজি 4 এর যে টার্গেটগুলো অ্যাচিভ করতে পারি, এই বিষয়ে আমরা সাহায্য করতেছি, যেটার পার্ট হচ্ছে অবশ্যই স্কিলস ডেভেলপমেন্ট, এডুকেশন, সবগুলো এরিয়া। আমাদের শিক্ষার্থীদের কোয়ালিটি এডুকেশন না দিতে পারি তাহলে কি হচ্ছে, স্বল্প শিক্ষিত শিক্ষার্থীরা কিন্তু কম আর্ন করতে পারতেছে, ওদের প্রোডাক্টিভিটি লেস, এর ফলে কি ওরা গভর্নমেন্টকে কম ট্যাক্স দিতে পারতেছে, রাইট? গভর্নমেন্ট যখন কম ট্যাক্স আর্ন করতেছে তখন কিন্তু গভর্নমেন্ট কি ইনভেস্ট করতে পারতেছে না কম, তো এর ফলে শিক্ষার ক্ষেত্রেও ইনভেস্টমেন্ট কম করতে পারতেছে, এবং শিক্ষার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট কম হওয়ার পরে আবার লেস কম্পিটেন্সির ওই সার্কেলটা চলতে থাকতেছে। আমাদের এটা ভাঙতে হবে, যাতে করে হয়তো আমরা কোয়ালিটি এডুকেশন এনহ্যান্স করব, টিচারদের ভালো টিচার কোয়ালিটি এডুকেশন ইনশিওর করব, অথবা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। তো এই সার্কেল যদি আমরা না ভাঙতে পারি তাহলে কিন্তু এই যে লস এটা কন্টিনিউ হবে। মানে আমরা যে পণ্যটা তৈরি করব, যে প্রোডাক্টটা তৈরি করছি, সেটা আমাদের ঘুরে ফিরে আমাদের ঘাড়েই আসছে। যদি আমি অদক্ষ ছাত্র, শিক্ষক, শিশু, তরুণ তৈরি করি, তাহলে তার যে ক্ষতিটা সেটা আমাদের ঘাড়েই আসছে, সারা বিশ্বের ঘাড়ে যাচ্ছে। আমরা ইউনেস্কোর কথা শুনেছি, আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কথা শুনেছি, সুখ দুঃখ, আশা বেদনা আনন্দ সব। কতটা কি করতে পারি 2030 সালের মধ্যে আমরা প্রায় অনেক দূরে গিয়েছি। ডক্টর নাজনীন কাউসার চৌধুরী, আপনি যদি একটু সামগ্রিকভাবে আমাদেরকে বলেন যে আমাদের এই দক্ষতাটা তো পেরিয়ে 2030-এর আশাটা যদি আমরা পূরণ করতে চাই, আমরা একটু কিভাবে এগিয়ে যেতে পারি? তবে আমি সংক্ষেপে যদি বলি তাহলে বলবো যে পরিবার থেকে রাষ্ট্র একটা চেইন, কিন্তু এখন পরিবার থেকে তার সন্তানের কম্পিটেন্সিটা কোন দিকে, তাকে কিন্তু ওই দিকেই গাইড করা দরকার। তাকে আমরা অনেক সময় ফোর্স করে তাকে তার কম্পিটেন্সিটা অ্যাসেস না করেই কিন্তু তাকে অন্য একটা লাইনে চলে যেতে বাধ্য করি। এই জায়গাটাতে একটা কারেকশন হওয়া দরকার বা মাইন্ডসেট চেঞ্জ করা। তারপর যেমন সোসাইটির যেই প্রেশার, সোসাইটিতে যেমন ধরেন যে আপনি শুরুতে বলছিলেন যে প্লাম্বার বা বা ওয়েস্টার্ন কান্ট্রিতে 12 গ্রেডের পরেই তারা কিন্তু স্কিল ট্রেনিংয়ে চলে যাচ্ছে, ভোকেশনাল লাইনে চলে যাচ্ছে, ইনকাম আর্ন করতেছে। যদি পলিসি মেকার হয় কিংবা রিসার্চার হয় তখন সে হায়ার এডুকেশনে যাচ্ছে, মানে তার কাছে অপশন ওপেন। তো আমাদের এখন কালচারাল মাইন্ডসেটটাও, সোসাইটির মাইন্ডসেটটাও চেঞ্জ করতে হবে যে 12 গ্রেডের পরে আমার যদি স্কিল থাকে সেই স্কিল ডিপেন্ডেন্ট একটা মানে ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিসে যেতে হবে। আর রাষ্ট্র তো দায়িত্ব নিছেই যে আপনার স্কিল ডেভেলপ করার জন্য একটা অথরিটি এস্টাবলিশ করে আমাদের মাধ্যমে ট্রেনিং দিয়ে সার্টিফিকেশন করে তাকে জব মার্কেটে লিঙ্কেজ করে দিচ্ছে। এখন সারা পৃথিবীতে দেখছে সে এডুকেটেড যদি হয় এবং আপনার মনে করেন যে তার জব যদি চায় যে তার আরও এডুকেশন লাগবে, তার অফিস থেকেই তাকে কিন্তু পড়াশোনার সুযোগ করে দেওয়া হয় পার্ট টাইম। আমরা কাজটাকেই কেন শিক্ষা বলছি না? এক্স্যাক্টলি। তো এই জন্য কাজের স্বীকৃতিটা খুবই ইম্পর্টেন্ট, যে ও ইনকাম করতে সৎ পথে উপার্জন করছে কিনা তার যোগ্যতা দিয়ে, সেটা যদি মূল্যায়ন করতে পারি সামাজিকভাবে, তাহলে কিন্তু সবাই এই মুখী হবে, মানে ও ওর কাজটাতেই শিক্ষিত। হ্যাঁ এক্স্যাক্টলি। তো সে এই মুখী হবে। আদারওয়াইজ রাষ্ট্র যতই আমরা তৈরি করে দিন না কেন, এখন যদি সবাই ভাবে যে না আমাকে লোকে কি বলবে, এই জব করতেছি আমি, মানে অনেক স্যালারির একটা জব করতে হবে, এই মাইন্ডসেট যদি সবাই একমুখী থাকে তাহলে আপনার এই অবস্থার উত্তরণ হতে সময় লাগবে। তো ইউনেস্কোর যিনি রিপ্রেজেন্টেটিভ যেটা বললেন যে এটা টোটাল আসলে সিস্টেমের মধ্যে যারা স্টেক হোল্ডার আছে প্রত্যেকের সমন্বিত
মানে প্রচেষ্টার মাধ্যমে কিন্তু আমরা এই ব্যারিয়ারটা দূর করতে পারবো বলে আমি মনে করি আর কি। আমরা ইউনেস্কোর কাছে যেতে চাই, সরকারের সঙ্গে আপনাদের কার্যক্রমটা কিভাবে সমন্বয় হয়? ইউএন প্রতিষ্ঠানগুলো কি করে, সরকারকে সাপোর্ট করে, সরকারের যে ইনিশিয়েটিভগুলোকে আমরা সাপোর্ট করি, এটাই হচ্ছে আমাদের অন্যতম ম্যান্ডেট। এবং হচ্ছে গ্লোবালি যে নতুন নতুন ইনোভেশনগুলো যেগুলো হচ্ছে আমাদের কান্ট্রির কনটেক্সটের সাথে অ্যাডাপ্ট করা, যেমন যেটা আমি আমার প্রথম দিকে শেয়ার করছিলাম যে আমাদের টিচার্স পলিসি নেই, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা Teachers হয়তো policy বিভিন্ন লাগবে। অ্যাক্ট বা বিভিন্ন অর্ডার দিয়ে আমরা বিভিন্ন বিষয়গুলোকে সলভ করতেছি, কিন্তু একটা কম্প্রিহেন্সিভ টিচার্স পলিসিকে আমরা সাপোর্ট করতেছি, আমরা এসডিজি অর্জনের সাপোর্ট করতেছি। এরকম বিভিন্ন বিষয়গুলোতে আমরা সাপোর্ট করছি। যেমন ইনিশিয়াল লেভেলে এনএসডি এর যে আমরা 10টা ট্রেড আমরা রেডি করে দিয়েছিলাম। সো এই ধরনের ইনিশিয়াল লেভেলের এবং হচ্ছে আমাদের বিএনএফই বাংলাদেশ ব্যুরো অফ নন ফর্মাল এডুকেশনের ইকুইভ্যালেন্সি ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে আমরা সাপোর্ট করেছি। বিশেষ করে যেমন হচ্ছে যে আমরা এই যে নন ফর্মাল এডুকেশন দিচ্ছি, এই শিশুরা কি যদি ওরা মেইন স্ট্রিমিং এডুকেশনে যেতে চায় এটা কিভাবে যাবে, অথবা হচ্ছে টিভেট স্কিলস ট্রেনিং এ কোন জায়গায় ট্রেডে কোন লেভেলে যাবে, এই যে ইকুইভ্যালেন্সি বিষয়গুলো কিন্তু আমরা ইউনেস্কো সাপোর্ট এই করেছি। ক্ষেত্রে কমিউনিটি রেডিও আমাদের এরকম একটি গণমাধ্যম, তার মাধ্যমে কি আমরা এই বিষয়টির প্রচার প্রসার, দক্ষতার যে ডেভেলপমেন্টটা দরকার, এই কথাগুলো কি বলতে পারি? তারা কি কোনো ভূমিকা রাখবে? খুবই ভূমিকা রাখতে পারে। এবং হচ্ছে কমিউনিটি রেডিও যে বিষয়টা আমরা করতে পারি, আমরা লোকাল কনটেক্সটে দেখা গেছে আমাদের রাজশাহীতে কমিউনিটি রেডিও আছে, জি। টেকনাফে আছে, জি, জি, ওই জি। এরিয়ার কনটেক্সটের ইস্যুগুলো যদি আমরা কমিউনিটি রেডিওর মাধ্যমে তুলে আনতে পারি, ওই এরিয়ার কোন কোন ধরনের স্কিল সেট আছে, ওই এরিয়ার কোন ধরনের রিসোর্সগুলো আছে, এগুলো যদি আমরা ক্যাপিটালাইজ করতে পারি এবং ওই ইস্যুগুলো নিয়ে যদি আমরা আলোচনা করতে পারি, ওই এলাকার ধরেন হচ্ছে কি কি মৌসুমে ধরেন কৃষিকাজ, আমরা কৃষি প্রধান দেশ, ওই কোন সময়টাতে প্রবলেম, ওই সময় শিশুরা স্কুলে যেতে পারে না, অল্টারনেটিভলি কী হতে পারে, এই যে অ্যাওয়ারনেসগুলো আমরা করতে পারি, লোকাল এক্সপিরিয়েন্সগুলো দিয়ে যদি আমরা আমাদের প্যারেন্টসদের মাধ্যমে তুলে ধরতে পারি, অবশ্যই ডেফিনেটলি কমিউনিটি রেডিও বিরাট ভূমিকা রাখতে পারে। আমাদের আজকের অনুষ্ঠানের যে মূল বিষয়টি ছিল শিক্ষায় বিনিয়োগ, শিশু তরুণদের শিক্ষা বঞ্চনার যে বৈশ্বিক ব্যয়, তাই নিয়ে কিন্তু শিক্ষায় সত্যি আমরা কিন্তু বিনিয়োগ করি। যত কথাই বলি, আমরা যখন শিক্ষিত করি সন্তানকে, সেটি একটি বিনিয়োগ। রাষ্ট্র বা বিশ্ব সেই বিনিয়োগটি ফেরত পেতে চায়, পেতে হবেই। সুতরাং সবগুলো বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করেছি। বিশ্বাস করি আমাদের আলোচনার ভেতর থেকে কিছু দক্ষ মানুষ নতুন করে চিন্তা করবেন, অভিভাবক নতুন করে চিন্তা করবেন, ছাত্র ছাত্রী শিক্ষার্থী এবং অন্যান্য যারা আমরা আছি তারা সবাই নতুনভাবে ভাবব। শুভেচ্ছা সবার জন্যে, আবারও নিশ্চয়ই কথা হবে। ভালো থাকুন।